আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সাথে আছি আমি তোমাদের ফারুক স্যার। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের বইয়ের পাটিগণিতের একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। তোমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। আশা করি এই সমস্যাটা খুব ভালোভাবে সমাধান করতে পারবে। তো দেখো এখানে কি দেওয়া আছে। দেওয়া আছে 3, 0, 5, 2, 7 কয়েকটি অঙ্ক দেওয়া হলো। এই অঙ্কগুলো ব্যবহার করে আমাদেরকে এই ক, খ এবং গ দাগের সমস্যাগুলো সমাধান করতে হবে। তো প্রথমে আসি আমরা ক দাগে। ক দাগে আমাদের আছে, দেখো উপরে যেটা দেওয়া ছিল সেটা আমি লিখে নিলাম। দেওয়া আছে অঙ্কগুলো 3, 0, 5, 2, 7। এখন এখানে বলছে 3 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখো। তো আমরা মৌলিক সংখ্যাগুলো কি সেগুলো জানি কিনা? হ্যাঁ, আমি বলেছি মৌলিক সংখ্যাগুলো হলো 1 থেকে 100 এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। তো এখানে আমাদের চেয়েছে কি, এখানে বলছে 3 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখো। তাহলে উত্তরটা কি হবে? 3 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো। তাহলে আমরা শুরু করি 3 থেকে। তো 3-এর পরে 3 তো থাকবেই, 3, 3-এর পরে আছে 5, 5-এর পরে আছে 7, তারপরে আছে 11, 13, 17, 19। দেখো হয়ে গেছে 3 থেকে। তাহলে 3 কিন্তু আমাদের রাখতে হবে। আর এখানে আছে 20 পর্যন্ত। তো 20 তো আমাদের মৌলিক সংখ্যা না, সুতরাং তার আগের যে মৌলিক সংখ্যাটা আছে 19, আমরা সে পর্যন্ত লিখে দিলাম। এটা কিন্তু আমাদের ক দাগের অ্যান্সার হয়ে গেছে। তো মৌলিক সংখ্যা নিয়ে একটু কথা বলি। সেটা হলো যে মৌলিক সংখ্যা কারা। তো আমরা জানি যে সকল সংখ্যাকে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাবে এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তো বিষয়টা আমি একটু ভেঙে বলি। ডান পাশে আমি ভেঙে দিচ্ছি। মনে করো একটা 3 একটা সংখ্যা। তো এটা মৌলিক কিনা আমরা এখন একটু জেনে নেই। তো 3কে দেখো, 3কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। 3কে 1 দিয়ে ভাগ করলে হবে 3। আবার 3কে সেই সংখ্যা মানে কি, সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তো সেই সংখ্যা বলতে কি 3। তো 3 দিয়ে ভাগ করে দিলাম, 1 হলো। এখন দেখো এখানে 1 দিয়ে ভাগ করা গিয়েছে, সাথে কিন্তু 3 ছিল, সে 3কে 3 দিয়ে ভাগ করা গিয়েছে, 3 1-কে 3। সুতরাং এই 3কে যদি আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে চাই, যেমন আমি 3কে এখন 2 দিয়ে ভাগ করব। তো 3কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু পূর্ণ সংখ্যা আসে না, সুতরাং এটা কিন্তু বিভাজ্য হবে না। তাহলে কি হয়েছে? শুধুমাত্র 1 হয়েছে এবং 3 দিয়ে ভাগ করা গিয়েছে, সুতরাং এটি একটি মৌলিক সংখ্যা। আমি আরো একটা বিষয় আসি। ধরো এটা 4, 4 মৌলিক সংখ্যা কিনা। তো 4কে আমরা 1 দিয়ে ভাগ করি, আবার পাচ্ছি 4। তো 4কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 4 পাচ্ছি, আবার 4কে যদি আমরা
4 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো 1। এবার আমরা যদি 4কে 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 2 দুগুণ 4। তাহলে এখানে দেখো এই 4কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পেরেছি? একমাত্র 1 দিয়ে ভাগ করতে পেরেছি, আর একটা হচ্ছে 4 দিয়ে ভাগ করতে পেরেছি। তাহলে যে সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায় এবং সেই সংখ্যা দিয়ে অর্থাৎ 4কে 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা হবে মৌলিক সংখ্যা। কিন্তু দেখো এখানে 4কে 1 দিয়ে কেবলমাত্র ভাগ করা যায়নি, শুধুমাত্র 4 দিয়েও ভাগ করা যায়নি, এইখানে দেখো 2 দিয়েও ভাগ করা গিয়েছে। সুতরাং এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে বিষয়টা কি বোঝাতে পেরেছি? 1 দিয়ে ভাগ করা যাবে এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তো এখানে দেখো এখানে তিনটা ছিল কি 1 দিয়ে ভাগ করতে পেরেছি, 3 দিয়ে ভাগ করতে পেরেছি, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারিনি। সুতরাং যদি 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা। কিন্তু এইখানে আমরা দেখো 4 দাগে 1 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করেছি, আবার 2 দিয়ে ভাগ করেছি। সুতরাং এখানে কিন্তু দুটো না, এখানে কিন্তু 3টা সংখ্যা দিয়ে মোট ভাগ করা গিয়েছে। সুতরাং এইটি মৌলিক সংখ্যা নয়। তো বিষয়টা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা খ দাগে। তো খ দাগে কি বলছে দেখি। এখানে বলছে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 6 দিয়ে বিভাজ্য হবে কিনা তা নির্ণয় করো। এখন অঙ্কগুলো দ্বারা, তো অঙ্কগুলো কি? এইখানে দেওয়া আছে 3, 0, 5, 2, 7, এটাকে আমরা এখানেও লিখে নিয়েছিলাম। তো এই যে 3, 0, 5, 2, 7 এই অঙ্কগুলো ব্যবহার করে যদি আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করতে চাই তাহলে সেটা কি আসবে আমরা দেখি। 3, 0, 5, 2, 7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হলো, তো কি হচ্ছে দেখি, 3, 0, 5, 2, 7 এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হলো, আমরা লিখি এখানে সব থেকে বড় কোনটা আছে সেটা আগে লিখবো 7, তার থেকে একটু ছোট কোনটা 5, লিখলাম এখানে 5, তার থেকে ছোট হচ্ছে 3, লিখলাম 3, তার থেকে ছোট হচ্ছে 2, লিখলাম 2, আর সব থেকে ছোট হচ্ছে 0, এখানে আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে এই হলো আমাদের বৃহত্তম সংখ্যাটি হলো এই যে এইটা আর কি, এটা হলো বৃহত্তম সংখ্যা। দেখো এখানে সবার আগে কিন্তু বড়গুলো লিখতে হয়েছে। এখন এখানে পরবর্তী প্রশ্ন হলো এই যে গঠিত বৃহত্তম সংখ্যা, তো বৃহত্তম সংখ্যা আমরা গঠন করে ফেলেছি। এখন কাজ হলো 4 এবং 6 দিয়ে বিভাজ্য হবে কিনা তা নির্ণয় করো। এখন তার মানে হচ্ছে এখানে এই যে সংখ্যাটা আমরা লিখেছি এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা দেখতে হবে, আবার 6 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটাও দেখতে হবে। তো আমরা তাহলে দেখি। তো আমরা প্রথমে চেষ্টা করি যে পরপর কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো আমরা জানি প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে 1-এর বিষয় আমাদের এখানে করা লাগবে না, আমরা 2 থেকে শুরু করি। তাহলে কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা দেখছি এই সংখ্যার শেষে কিন্তু 0 আছে। তো আমরা জানি যখন কোনো সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকে তখন সেটা 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে যেহেতু এইটার শেষে দেখো 0 আছে, তো 0 কিন্তু জোড় সংখ্যা। আমি একটু ডান পাশে লিখিয়ে দিই তোমাদের জোড় সংখ্যা কোনগুলা। জোড় সংখ্যা কারা? যাদের এককের স্থানে অঙ্ক, এককের
স্থানের অঙ্কটি 0, 2, 4, 6, 8। যাদের এককের স্থানে অঙ্কটি 0, 2, 4, 6, 8 তারাই। তো দেখো এখানে দেখো এখানে এই যে সংখ্যাটা আমরা পেয়েছিলাম বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাটা শেষে 0 আছে, সুতরাং এটি জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলে তাকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে কি লিখবো? যেহেতু সংখ্যাটির এককের স্থানে এককের স্থানের অঙ্কটি 0। দেখো এখানে 0 আছে শেষে, আর শেষে যেটা আছে এটাকে বলা হয় একক। এটা হলো একক, এটা হলো দশক, এটা হলো শতক, এটা সহস্র, এটা হলো অযুত। তো যেহেতু সংখ্যাটির এককের স্থানে অঙ্কটি 0, সুতরাং কি লিখব? সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা বের করব 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 দ্বারা বিভাজ্য কিনা। লিখব যেহেতু সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? এই সংখ্যাগুলো আমরা যোগ করে দেই। 7 যোগ 5 যোগ 3 যোগ 2 যোগ 0 সমান কত হলো? যোগ করে দেখি। 7, 5, 12 আর 3, 15 আর 2, 17। 17। যেহেতু সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 17, এই 17 3 দ্বারা বিভাজ্য নয়। কারণ কি? এখানে যে 17 আছে, এই 17 সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি? দেখি পারি কিনা। আমি এখানে রাফে করে নিচ্ছি, 3 দিয়ে ভাগ করা যায় কিনা। এটা কিন্তু রাফ, এটা হচ্ছে রাফ। তো আমরা 3 5 15, 2 আছে, ভাগশেষ। সুতরাং 3 সংখ্যাটা কিন্তু 17 সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এটি বিভাজ্য নয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আসি 4 দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো আমরা জানি, কি জানি? আমরা জানি কোন সংখ্যার একক ও দশকের অঙ্ক আমরা জানি কোন সংখ্যার একক ও দশকের স্থানে লিখতে হবে। এখানে দশকের স্থানের অঙ্কটি দশকের স্থানের অঙ্ক
অঙ্ক গুলো দ্বারা গঠিত সংখ্যাটি 20। কারণ কি, দেখো এখানে সমস্যা আমাদের সংখ্যাটা ছিল 7, 5, 3, 2, 0। এখন একক ও দশক স্থানের অঙ্ক, তো একক ও দশক মানে কি, এখানে দেখো এখানে একক হলো এই, দশক এই, তো এই দুটো মিলে কোন সংখ্যা তৈরি করেছে, দেখো এখানে গঠিত সংখ্যাটি হচ্ছে 20। তাহলে এখন এই 20 সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যায় কিনা, যদি যায় তাহলে আমাদের এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তো 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে এটা রাফ করে নিচ্ছি এখানে। যদি 20কে আমরা 4 দিয়ে ভাগ করি, 4 5 20 মিলে গেছে। সুতরাং এই 20 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাই লিখব কি, যেহেতু 20 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটি, ওই সংখ্যা মানে কি উপরেরটা, এই যে মেন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। ব্যাস, তাহলে আমরা কি কি পেলাম, এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এখানে আমরা কি দিলাম, এখানে একটা 2 দিয়ে ভাগ করা গেছে, এই সংখ্যাটা 3 দিয়ে কিন্তু ভাগ করা যায়নি। সুতরাং এখানে কি হবে, আমরা এখানে দেখলাম ক্রস, এটা কিন্তু যাচ্ছে, এটাও কিন্তু যাচ্ছে। তো 2 এবং 4 পেয়েছি, 3 দিয়ে কিন্তু সংখ্যাটি ভাগ করা যায় না। এবার আমরা আসি যে 6 দিয়ে, এবার 6 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখি। খেয়াল করো, 6 দ্বারা বিভাজ্য কিনা। তো 6কে আমরা কি লিখতে পারি, 6কে আমরা লিখতে পারি 3 গুণ 2 সমান 6। এখন এই কোন সংখ্যা, এখানে লিখে নিই, আমি একটু মুখে বলে দিই, কোন সংখ্যা যদি 3 এবং 2 দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আবারও বলি, কোন সংখ্যা যদি 3 দিয়েও ভাগ করা যায় এবং 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা বিভাজ্য হবে 6 দ্বারা। কিন্তু এতক্ষণে আমরা কি দেখলাম, দেখলাম যে 2 দ্বারা বিভাজ্য হয়, 3 দিয়ে কিন্তু বিভাজ্য হয় না। তাহলে এখানে এই 2 দ্বারা কিন্তু বিভাজ্য হচ্ছে, কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। সুতরাং এই সংখ্যাটি 0 দ্বারা 6 দ্বারা বিভাজ্য হবে না। এখন আমরা সেখানে কি লিখব, লিখব যেহেতু সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য হয়েছে, এটা কিন্তু আমরা এইটা প্রথমে করেছিলাম, 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং সংখ্যাটি উপরে লিখি, সুতরাং কি হচ্ছে সংখ্যাটা, 7, 5, 3, 2, 0 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কি পেলাম, আমাদের এখানে প্রশ্ন ছিল, দেখো যে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি 4 এবং 6 দিয়ে বিভাজ্য হবে কিনা। তো 4 দিয়ে কিন্তু এখানে আমরা বিভাজ্য তা প্রমাণ করতে পেরেছি যে এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য আছে, 4 দ্বারা বিভাজ্য, দেখো এখানে। ব্যাস, তাহলে একটা পেয়ে গেলাম। এখন
ছয় দ্বারা বিভাজ্য কিনা। তো ছয় দ্বারা আমরা বিভাজ্যতার চেষ্টা করেছি, কিন্তু দেখলাম যে সেটি ছয় দ্বারা বিভাজ্য নয়। সুতরাং কি লিখব? অতএব অতএব এই যে সংখ্যাটা লিখি 75320 সংখ্যাটি শুধুমাত্র 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা এখানে বিভাজ্য হয়েছিল, এই যে লেখা আছে 4 দ্বারা বিভাজ্য, কিন্তু এই 6 দ্বারা কিন্তু বিভাজ্য হয় নাই। সুতরাং কি লিখব? 6 দ্বারা বিভাজ্য নয়। ব্যাস, আমাদের কিন্তু সমাধান খদা হয়ে গেছে। এবার আমরা আসি গোয়া দাগে। এখন দেখো আমরা গোয়া দাগের সমাধান করি। তো এখানে গোয়া দাগে বলছে বৃহত্তম সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর প্রত্যেকটির স্থানীয় মান নির্ণয় করো। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা? এইটা, এই যে সংখ্যাটা পেয়েছিলাম, লিখি। তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো সংখ্যাটি লিখি যে 7, এখানে বৃহত্তম সংখ্যাটা লিখলে বেশি ভালো হতো। সংখ্যাটি 75320। ব্যাস, সংখ্যাটি লিখে নিলাম একেবারে, এটা লিখে নিতে হয় আর কি। এবার দেখি যে এইটার ভিতরে সার্থক অঙ্ক কোনটা কোনটা আছে, এটা আমাদেরকে দেখতে হবে। আমরা কিন্তু জানি সার্থক অঙ্ক কোনগুলো। এখানে যে 5টা অঙ্ক আছে এই সংখ্যার ভিতরে, আমি একটা কথা বলি, অনেকে হয়তো সংখ্যা কি আর অঙ্ক কি এটা কিন্তু অনেকেই ভুল করে থাকে। সেটা হলো এখানে এই টোটাল যেটা আছে, এখানে টোটাল যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা সংখ্যা। এই 75320 এটা হচ্ছে 75,320, এটা কিন্তু একটা সংখ্যা। এখন যদি বলি এখানে অঙ্কটা কি, এখানে অঙ্ক হচ্ছে এই 0 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। অর্থাৎ আমি কিন্তু তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি মনে হয় যে এখানে সংখ্যা একটা, কিন্তু এর ভিতরে যে কয়টা মিলে এই সংখ্যাটা তৈরি হয়েছে এদের প্রত্যেকটা এক একটা অঙ্ক। অর্থাৎ 0 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 5 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, আর এই 5টা অঙ্ক মিলেই তৈরি হয়েছে একটা সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে সংখ্যাটা, এটা কিন্তু বৃহত্তম সংখ্যা হয়েছিল। আমি এখানে বৃহত্তম সংখ্যাটা লিখিনি, তোমরা লিখে নিতে পারো যে বৃহত্তম সংখ্যাটি 75320। এখন এদের ভিতরে সার্থক কোনটা কোনটা, এই সার্থক অঙ্কগুলোর আমাদের কিন্তু মান বের করতে হবে। তো আমরা জানি 0 কখনো সার্থক হয় না। তাহলে সার্থক কি আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। তাহলে এদের মান আমরা বের করে নিই। হ্যাঁ, এখানে 0 কিন্তু সার্থক নয়, তাই 0কে আলাদাভাবে কোনো মান বের করার প্রয়োজন নাই বা আমরা পারবো না। তাহলে কি আছে? 2। তাহলে আমি কি লিখবো? আমরা ডান পাশে লিখি, এখানে ডান পাশ থেকে আমরা দেখি 0 পরে কি আছে? 2। তাই লিখলাম 2 এর স্থানীয় মান কত? এখান থেকে আমরা ডান পাশ থেকে গুনে নিই। তাহলে এই 0 আছে ডান পাশে, তাহলে এখান থেকে গুণা শুরু করি, একক, দশক, শতক, সহস্র, অযুত, এইভাবে। তো আমরা দেখছি 2 কোথায় আছে? 2 আছে দেখো একক, দশক। তো দশকের স্থানে 2 আছে, তাহলে এখানে কি লিখবো? 2 এর স্থানীয় মান 2 দশক। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এখন যদি 2 দশক হয়, তাহলে এর 2 এর সাথে কিন্তু দশক মানে কি 10 দিয়ে গুণ করতে হবে। তো 10 দিয়ে গুণ করে দিলাম, পেলাম কত? 10 আর 2 গুণ করলে হবে 20। এটা কিন্তু এর স্থানীয়, এর 2 এর স্থানীয় মান হচ্ছে 20। একইভাবে এবার যদি আমরা 3 এ যাই, তাহলে কি লিখবো? 3 এর স্থানীয় মান 3। এখন এখানে কি লিখবো?
দেখো ডান পাশ থেকে আমরা গুনে গুনে আসি যে একক, দশক, শতক। তো তিনটা হচ্ছে শতক, তাই লিখবো কি 3 শতক। আর যখনই শতক হবে তখন এই 3-এর সাথে শতক মানে 100, 100 দিয়ে গুণ করব। তাহলে পেলাম কি, এখানে পেলাম, এটা একটু আমরা ডান পাশে লিখি, অনেকে ধরবে না। হ্যাঁ, সমান কিন্তু এখানে দিতে হবে। এবার 3 এবং 100 কে যদি গুণ করি আমরা পাবো 300। ব্যাস, তাহলে এখানে 3-এরও স্থানীয় মান পেয়ে গেলাম। এবার আসি 3-এর পরে কি আছে, 5। তো 5 কি হবে, একক, দশক, শতক, সহস্র। 5 হচ্ছে আমাদের সহস্র, তাহলে কি লিখবো, 5-এর স্থানীয় মান 5 সহস্র। অনেকেই এই সহস্রটাকে হাজারও বলে, সমস্যা নেই, তুমি যেটা বলবে সেটাই রাইট। তাহলে 5 সহস্র মানে কি হবে, 5 গুণ সহস্র। তো সহস্র মানে একটা সহজ বুদ্ধি আছে, 5। তো এখানে 5 আছে, এই তাহলে 5-এর পরে কয়টা অঙ্ক আছে, এটা একটা সহজ পদ্ধতি। যখন আমরা 5-এর এই যে সার্থক অঙ্ক হচ্ছে 5, এই 5-এর স্থানীয় মান যখন বের করব তখন অবশ্যই দেখতে হবে, 5টা লিখে নিতে হবে, গুণ চিহ্ন দিতে হবে, এবং 5-এর পরে কয়টা অঙ্ক আছে এখানে, একটা, দুইটা, তিনটা। যদি একের পিঠে আমরা 3টা শূন্য বসিয়ে দিই, তাহলে পেলাম কি, 5 একে 5, আর এখানে যে 3টা শূন্য আছে, 3টা শূন্য এখানে বসিয়ে দিলাম। ব্যাস, এটারও কিন্তু মান, অর্থাৎ 5-এর স্থানীয় যে মানটা আছে সেটা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখি আমরা 5-এর পরে কি আছে। এখানে 5-এর আগে আছে 7, তাহলে কি লিখবো, 7-এর স্থানীয় মান 7। আচ্ছা, এখানে কি লিখবো, সহস্র লিখবো। দেখি আমরা কি লিখতে পারি। এখানে শূন্য থেকে ডান পাশে গণনা করে যাও, একক, দশক, শতক, সহস্র, অযুত। তো 7 অযুত, তাই লিখবো 7 অযুত। যেহেতু 7টা কিন্তু অযুতের জায়গায় রয়েছে, সুতরাং লিখবো কি, 7 অযুত। তো 7 অযুত মানে কি লিখবো, 7 গুণ। এখন কথা, এখানে কত দিয়ে আমরা গুণ করব, এটা কিন্তু আমাদের একটা মেন এখানে বিষয়, এটা অনেকে ভুল করে। তো 7 অযুত, তাহলে 7-এর পরে কি হবে, তো 7 দেখে এখানে কোথায় আছে, এই 7। তো 7-এর পরে কয়টা অঙ্ক আছে আমরা একটু খেয়াল করি। 7-এর পরে আছে একটা, দুইটা, তিনটা, চারটা। সুতরাং একের পিঠে আমরা 4টা শূন্য বসিয়ে দিব। এবার গুণ করে কি পাবো, 7 একে 7, আর দেখো 7 একে 7, আর এই যে 4টা শূন্য এখানে ছিল, তাহলে আমরা 4টা শূন্য এখানে বসিয়ে দেই, একটা, দুইটা, তিনটা, চারটা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের চেয়েছিল কি, বলেছিল যে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি, সরি, আমরা গোয়াদাগ অঙ্ক করছিলাম। গোয়াদাগে বলছে বৃহত্তম সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর প্রত্যেকটার স্থানে মান বের করো। তা আমাদের যে সংখ্যাটা পেয়েছিলাম বৃহত্তম সংখ্যা, সেটার ভিতরে কিন্তু সার্থক অঙ্ক আছে এই 7, 5, 3 আর 2। শূন্য কিন্তু কখনো সার্থক সংখ্যা হয় না। তাহলে কি হলো, 7, 5, 3, 2। এখন লিখি 7, 5, 3, 2। এটার বিভিন্ন যে পজিশনে যে অঙ্কগুলি ছিল তাদেরকে মান বের করে আমরা এ পর্যন্ত পেয়েছি। তাহলে একটা পেয়েছি 20, একটা পেয়েছি 300, আর একটা 5000, একটা 70,000। এই হলো বিষয়টা, এগুলি কিন্তু মান। আমি আবারও বলছি, 2-এর স্থানীয় মান হচ্ছে 20, 3-এর স্থানীয় মান হচ্ছে 300, 5-এর স্থানীয় মান হচ্ছে 5000, এবং 7-এর স্থানীয় মান হচ্ছে 70,000। এই মোটামুটি আমাদের গোয়াদাগের অঙ্কটাও কিন্তু সমাধান হয়ে গেল। এখন এই পেজে আমি একটু মার্ক করে দেই। প্রথমে এটা হচ্ছে ক দাগ, এটা হচ্ছে খ দাগ, এটা হচ্ছে গ দাগ। অনেকটা জ্যামের কারণে একটু এলোমেলো দেখা যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যে সমস্যাটা এখানে হাজির করেছি, এটা তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এই অঙ্কটা সম্পর্কে ভালো জ্ঞান পেতে চাইলে ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবে, পুরোটাই দেখবে।
আর দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব তো আমি বারংবার বলছি, সাবস্ক্রাইব তো করবেই, ওটা নিয়ে আমাদের কোনো কে। আমি আর একটু কথা বলি, এখানে আমাদের একটা সমস্যা আমরা এখানে ভুলে গেছিলাম, দেখতে পাইনি। দেখো নিচে যে আহ, মানগুলো, স্থানীয় মানগুলো বের করেছি, সেটা নিয়ে আমি আর একটু কথা বলি। এটা ক্যামেরার বাইরে ছিল, তো বিষয়টা আমি আবারও একটু বলছি, শোনো। এখানে 2 এর স্থানীয় মান ছিল 2 দশক। কেন 2 দশক হলে কি করে? দেখো এখানে ডান পাশ থেকে আমরা একটু গুণে আসি, একক, দশক। তো দশকের স্থানে 2 আছে, তাই আমরা 2 দশক লিখেছি। আর এখানে 2 দিয়েছি আর গুণ করেছি 10 দিয়ে। কেন 10 দিয়ে গুণ করলাম? এখানে দশক মানে হচ্ছে 10। এবার আরেকটা আসি, 3 এর স্থানীয় মান। তো 3 এর স্থানীয় মান কি হবে? এবার 3টা কোথায় আছে? আমরা ডান পাশ থেকে হিসাব করে দেখলাম যে একক, দশক, শতক, 3টা রয়েছে শতকের স্থানে। তাই 3কে আমরা শত দিয়ে অর্থাৎ 100 দিয়ে গুণ করেছি, গুণ করে পেয়েছি 300। এবার আসি আমরা যেখানে 5 যে অঙ্কটা আছে তার স্থানীয় মান। তো 5 তাহলে কি? এখানে 5-এর স্থানীয় মান 5 সহস্র লিখেছি। আচ্ছা কেন সহস্র লিখলাম? আমরা ডান পাশ থেকে গুণে গুণে আসি। এখানে একক, দশক, শতক, সহস্র, 5টা সহস্র। সুতরাং 5-এর পরে কিন্তু আমরা সহস্র লিখব এবং এখানে 5টা লিখে নেব, তারপর গুণ দেব। এখন কথা হলো এখানে কয়টা শূন্য আমাকে দিতে হবে? সহস্র যদি হয় তাহলে এখানে আমরা কয়টা শূন্য ব্যবহার করতে পারি? তো আমি দেখছি যে সহস্র কই, এই হলো সহস্র। 5 নাম্বার যেটা, এটা হচ্ছে সহস্র। তো এই সহস্রের পরে কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা, তিনটা। এই সহস্র হচ্ছে 5। তো এখানে 5-এ আমরা এখানে কলম রাখলাম। এবারে 5-এর পরে কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা, তিনটা। সুতরাং 1-এর পিঠে 3টা শূন্য হবে। আমরা দেখো এখানে 1-এর পিঠে 3টা শূন্য বসিয়ে দিয়েছি এবং এখানে গুণ করে দাও, 5 × 1 = 5, আর এখানে সাথে ছিল 3টা শূন্য, 3টা শূন্য এখানে বসিয়ে দিলাম। এবার আমরা আসি পরেরটাতে। তো পরেরটা কি বলছে? 7-এর স্থানীয় মান 7। এখন 7টা আমাদের কোথায় আছে একটু দেখি। এখানে আছে একক, দশক, শতক, সহস্র, অযুত। 7 আছে অযুতের অবস্থানে, সুতরাং এটাকে আমরা লিখবো 7 অযুত। এখন 7কে গুণ করব কত দিয়ে? 1 দিয়ে তো গুণ করতেই হবে। তাহলে এটা এবার দেখি অযুত। অযুত কোথায়? এখানে আমাদের যে সংখ্যাটা পেয়েছিলাম তার অযুতটা কোথায়? তো অযুত হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত। এই 7, 7 আছে অযুত, তাই আমি এখানে অযুত লিখেছি। আর 7কে গুণ করেছে কি দিয়ে? 7 গুণ 1-এর পিঠে 4টে শূন্য। কারণ এখানে দেখো 7-এর পরে, এই 7-এর পরে কিন্তু আমাদের 4টা অঙ্ক আছে। 7-এর পরে দেখো এখানে 4টা অঙ্ক আছে। তো 4টা অঙ্ক থাকলে গুণ করার সময় অবশ্যই 1-এর পরে 4টা শূন্য দেব। তাহলে এখন 7-এর সাথে 10,000 গুণ করলে কি হবে? 70,000। তাহলে আমরা এখানে কি লিখবো? এই দেখো 70,000 লেখা আছে। ওকে, বুঝতে পেরেছো? তো আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী আমার এই ভিডিওটা দেখে তারা অঙ্কের সমস্যাটা সমাধান করতে পেরেছে, বুঝতে পেরেছে। আর যদি বুঝে না থাকো তাহলে কমেন্ট করে জানাবে। ততক্ষণে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।